প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দর্শক, আমরা জানি যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বাংলাদেশে একটি বড় কিন্তু কেলেঙ্কারির খবর আমরা দেখেছি। এটাই এরকমও রিপোর্ট আমরা দেখেছি যে 24,000 কোটি টাকার বাণিজ্য হয়েছে, যেটা হচ্ছে 5 লক্ষ বাংলাদেশি শ্রমিক সেখানে পাঠানো নিয়ে, যেটা সিন্ডিকেটরা এই বাণিজ্য করেছিল। তো সেরকমের বিষয়। তো এটা ঘটেছে গত শেখ হাসিনা সরকারের সময়ে, এবং শেখ হাসিনার পতনের পরে ইন্টারিম সরকার যে গঠিত হলো, তো তারপরে এগুলো নিয়ে একটি কেস হয়েছে এবং সিআইডি সেটা ইনভেস্টিগেট করে একটা প্রতিবেদন জমা দিয়েছে। তো সেখানে আমরা দেখছি যে যাদের নাম এসেছিল তারা আসলে তাদের ব্যাপারে সেরকম কোনো প্রমাণ পায়নি বা তাদের দোষ পায়নি এই ধরনের। সো এই সংক্রান্ত একটি রিপোর্ট আজকে টিভিএসে পাবলিশ হয়েছে। টিভিএসের সিনিয়র করেসপন্ডেন্ট কামরান সিদ্দিকী করেছে রিপোর্টটি। দর্শক, আমরা কামরানের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব যে আসলে কি ঘটনাটা ঘটেছে। সো থ্যাংক ইউ কামরান। তো এই যে ধরেন যে সিআইডি যে নির্দোষ বলছে, তো ওই রিপোর্টে আসলে সিআইডি কি বলছে, এদের ইনভলভমেন্টের ব্যাপারে কি বলছে তারা? আসলে এইটা মামলাটা হয়েছিল হচ্ছে 2024 সেপ্টেম্বরে, 3 সেপ্টেম্বর। মামলা কে করেছিল? এটা হচ্ছে যে একজন তাদের একজন কলিগ, এই সিন্ডিকেট মেম্বার যারা 100টা এজেন্সি, মানে তাদের ম্যানপাওয়ার এক্সপোর্টার উনি করেছিলেন। তো ওখানে মূল অভিযোগ ছিল যেটা আপনি বলেছেন, যে প্রত্যেকটা শ্রমিকের ফিক্স কস্ট ছিল হচ্ছে আমাদের 79,000 টাকা সরকারের নির্ধারিত, কিন্তু এরা 5 থেকে 6 লাখ টাকা করে নিয়েছে, এবং টাকাটা যখন আমরা টোটাল করলে প্রায় 24,000 কোটি টাকা এক্সট্রা হয়। তো এই অভিযোগের প্রেক্ষিতে সিআইডি প্রথমে পল্টন থানা কিছুদিন মামলা তদন্ত করলো, তারপর সেটা সিআইডিতে কয়েক মাস পর চলে যায়। এরপর সিআইডি এই গত মাসের 15 তারিখে, 15ই জুলাই আদালতে এই রিপোর্টটা, তার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। সেখানে তারা বলছে যে এই যে 103 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, এর মধ্যে 100টা এজেন্সি এবং একজন সাবেক মিনিস্টার যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ওই মামলাতেই তিনি কিন্তু জেলে আছেন। তারপরে হচ্ছে যে এবং সচিব, এরা সহ মোট 103 জন। এর মধ্যে বলছে যে তারা ফাইনালি দেখতে পাচ্ছে যে এই যে সাবেক যে অর্থমন্ত্রী, ওনার ওয়াইফ এবং মানে লোটাস কামাল, ওনার ওয়াইফ এবং ওনার স্ত্রী, তারপরে সাবেক 3 জন হচ্ছে এমপি, এর মধ্যে 2 জন আওয়ামী লীগ, একজন জাতীয় পার্টির, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, বেনজির আহমেদ এবং হচ্ছে যে নিজাম হাজারি, এরা সহ যে টোটাল 100 জন সিন্ডিকেট, এদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে, মানব পাচার এবং যে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া, এগুলো সর্বৈব মিথ্যা, কোনো প্রমাণ পাওয়া যায়নি। যিনি মামলাটি করেছেন তাকেও তারা বলছে যে তার কোঅপারেশন পাওয়া যায়নি, তিনি উপযুক্ত প্রমাণ দাখিল করতে পারেননি, এই কথাগুলো বলা হচ্ছে। কিন্তু এখানে আমরা আসলে এটা তো গত 15 তারিখে দিল, কিন্তু আমরা ইন্টারেস্টিং কিছু ডেভেলপমেন্ট এর মধ্যে দেখেছি। শুরুতে যখন মামলাটা পল্টন থানা হয়, তার রেফারেন্সে ইন্টারপোল, যেহেতু এখানে কিন্তু এমন 2 জন ব্যক্তি আছেন যাদেরকে মাস্টার মাইন্ড বলা হয়, এরা দুজনেই এখন মালয়েশিয়াতে আছেন। একজন হচ্ছে আমিন নূর, বাংলাদেশি অরিজিন, মালয়েশিয়ান সিটিজেন। সবসময় যে গত হাসিনার আমল থেকে 3বার সিন্ডিকেট হয়েছে, বলা হয় যে উনি এটা কন্ট্রোল করেন। কারণ হচ্ছে মালয়েশিয়ান টোটাল ওয়ার্কার যাওয়ার ফ্লোটা একটা সফটওয়্যার মাধ্যমে হয়, সেটা হচ্ছে ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম। মালয়েশিয়ান গভর্নমেন্ট এটা অ্যাপয়েন্ট করে, হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি, এটা থার্ড পার্টিকে দিয়ে দিয়েছে। সেই থার্ড পার্টি যে কোম্পানিটা এটা ওন করে সেই সফটওয়্যারটা, সেটা হলো আমিন নূর। এবং আমাদের একজন এখানে বাইরের সাবেক সেক্রেটারি, উনি সহ 2 জন। তো আমরা দেখতে পাচ্ছি যে যখন এরা যেহেতু বিদেশে থাকে, এদেরকে ধরার জন্য ইন্টারপোলের সহায়তা নেয় আমাদের সরকার। তো ইন্টারপোল একটা চিঠিও দেয়, সেই চিঠিতে আমরা দেখতে পেলাম যে ইন্টারপোলের যে ঢাকা ব্যুরো অফিস এনসিবি, তারা চিঠি পাঠায় কুয়ালালামপুর ব্যুরোকে, যে আমরা কিন্তু এখানে পাচ্ছি প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে কিন্তু এই সিন্ডিকেট এরা কিন্তু জড়িত, এবং আমরা প্রমাণ পাচ্ছি অতিরিক্ত টাকা নিয়েছে, এবং এই জন্য সেই সফটওয়্যার কোম্পানিকে দায়ী করা হয়েছে। এই প্রিলিমিনারি রিপোর্টে কিন্তু ইন্টারপোল এটা বলছে, কিন্তু পরে এসে আমরা দেখলাম এখন সিআইডি রিপোর্টে এটা উল্টে গেল। এবং এর মধ্যে কিন্তু কিছু ডেভেলপমেন্ট আমরা দেখতে পেয়েছি এই রিপোর্টের আগে, সেটা হচ্ছে মালয়েশিয়া থেকে আমাদের গভর্নমেন্টকে চিঠি দেওয়া হয়েছে। মালয়েশিয়ার যে হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি, তাদের ব্লুমবার্গ এটা রিপোর্ট করেছে, মানে এই রিপোর্টটা হচ্ছে মে মাসের 15 তারিখে, আর তার 1 মাস পরে কিন্তু এই সিআইডি রিপোর্টটা জমা দেয়। ব্লুমবার্গ বলছে যে বাংলাদেশ সরকারকে অনুরোধ করছে যে তোমরা এটা কন্টিনিউ করো না, এই তদন্তটা। আমাদের তাহলে মানব পাচার নিয়ে আমাদের যে গ্লোবালি একটা র্যাঙ্কিং হয় ইউএস এর, সেই র্যাঙ্কিং আমরা পিছিয়ে যাব।
তো এটা আচ্ছা। তোমরা হাইড করো বা ইনভেস্টিগেটর করো না, এরকম একটা চিঠি দেয় আমাদের সচিবকে। তারপরে আবার এই 2 সপ্তাহ আগে আমরা কিন্তু আরেকটা রিপোর্ট দেখলাম যে বাংলাদেশ সরকার সেটা এগ্রি করেছে, এবং সেই রিপোর্টের পরেই কিন্তু আমরা দেখলাম সিআইডি রিপোর্টটাও ঠিক মালয়েশিয়ার যেই টোনে কথা বলছে সিআইডি রিপোর্টে সেই একই টোনে। তার মানে এটা মালয়েশিয়ারই একটা প্রভাব আছে। তারা চায় না যে এই কেসটা বা তদন্তটা আর মানে আগাক, তাই না? এক্স্যাক্টলি, আপনি সঠিক জায়গায় ধরেছেন। এবং আমাদের যারা রিক্রুটিং এজেন্সি এখানে আছে তারা বলছে যে বেসিক্যালি যেহেতু এই সিন্ডিকেটটা ওখানে থেকে নিয়ন্ত্রণ হয় এবং এখানে হিউম্যান রিসোর্স মিনিস্ট্রির উপর তাদের অনেক প্রভাব আছে, তো যদি তারা ওদেরকে সেভ করে এরাও সেভ হয়ে যাবে, যেহেতু তারা টোটাল একটা চক্র 103 জনের। তো সেই জন্য তারা ওখান থেকে প্রেশারটা দিয়েছে যাতে এটা মানে ইজি হয়ে যায় আর কি। আচ্ছা, এই যে সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল এবং ওনার ফ্যামিলি মেম্বারদের নাম আসার কি কারণ? কারণ হচ্ছে যে 103টা এজেন্সি, 103 জন জানি যার মানে 100টা এজেন্সির মধ্যে লোটাস কামালের ওয়াইফ এবং তার হচ্ছে ওনার মেয়ে নাফিজা কামাল এবং কাশ্মীরি কামাল, দুইজনেরই 2টা ম্যান পাওয়ার এজেন্সি আছে। ও 2 মেয়ের 2টা ম্যান পাওয়ার। এক ওয়াইফের নামে একটা, মেয়ের নামে একটা, আচ্ছা। দুইজনের 2টা। হ্যাঁ। তো এবং তখন যে এই যে বাংলাদেশে তখন ইমরান সাহেব যে মন্ত্রী ছিলেন, আমরা শুনেছিলাম বা অনেক জায়গায় দেখেছি ওনারা চেষ্টা করেছে এটা যাতে না হোক সিন্ডিকেটটা, কিন্তু তখন এরকম কথা এসেছে বেসিক্যালি এই মিস্টার যে লোটাস কামাল এবং তার যে আরো 3-4 জন নিজাম হাজি এরা মিলিয়েই বেসিক্যালি চাপ তৈরি করে। কিন্তু 101টা না ছিল যে 101টা সিন্ডিকেট, রাইট, এজেন্সি সিন্ডিকেট, তো 101টাই কি এই মানে ম্যান পাওয়ার পাঠিয়েছে নাকি এই 3-4টা পাঠিয়েছে? না, সবাই পাঠিয়েছে, কম বেশি সবাই পাঠিয়েছে। বেসিক্যালি ওরা যেটা করেছে 100 জনকে হলো যে পাঠানোর ওই সফটওয়্যারের মধ্যে 100 জনের নাম দিয়ে দিয়েছে, কিন্তু আপনিও চাইলে পাঠাতে পারেন, বাট ওদের মাধ্যমে আপনাকে পাঠাতে হয়েছে, আপনি তখন সাব এজেন্ট হিসেবে কাজ করবেন। আমাদের এখানে টোটাল 2,500 এজেন্সি আছে। তো আমাদের সরকার কিন্তু প্রায় মালয়েশিয়াকে 1500 এজেন্সির নাম পাঠিয়েছিল যে তোমরা এদের সবাইকে পারমিট করো, কিন্তু আমরা দেখা গেছে আমাদের সঙ্গে যে এমওইউ হয় সেখানে একটা ক্লজ ছিল যে আমরা মালয়েশিয়া ডিসাইড করবে হু উইল সেন্ড দ্য ওয়ার্কার। তো বাট এখানে আমাদের সবার আপত্তি ছিল যেটা মালয়েশিয়া কেন ডিসাইড করবে। বেসিক্যালি যারা সিন্ডিকেটটা কন্ট্রোল করে তারা সবসময় এই কাজটা করে, ওই ক্লজটা ওদের হাতে রেখে দেয়। সবার দাবি হচ্ছে যে এই ক্লজটা যাতে চেঞ্জ করে দেওয়া হয়, আমরা ডিসাইড করব কারা পাঠাবে, তাহলে এই সুযোগটা কমে যায়। এবং আপনি জানেন যে আমাদের মানে প্রধান উপদেষ্টা আজকে মালয়েশিয়াতে গিয়েছেন এবং উনি 14 তারিখ পর্যন্ত থাকবেন। তো এখানে কিন্তু একটা বড় এজেন্ডা হচ্ছে মানে আমাদের শ্রম বাজারটা ওপেন হবে কিনা, কারণ এইসব দুর্নীতির অভিযোগ মালয়েশিয়াতে কি এইসব কারণে বন্ধ আছে এখন? হ্যাঁ, মালয়েশিয়াতে গত বছরের 31শে মে বন্ধ হয়ে যায়। বেসিক্যালি ওরা ফরেন ওয়ার্কার নেওয়াটাই এই সময় স্থগিত করে দেয়। আমরা শুনেছি যে যারা গিয়েছে অনেক অতিরিক্ত লোক চলে গিয়েছিল, আবার যারা গিয়েছে সবাই কিন্তু কাজও পায় নাই। এই যে 5-6 লাখ টাকা দিয়ে গেল, প্রচুর রিপোর্ট আমরাও করেছি যে কাজ পায় নাই। তো সেরকম আনডকুমেন্টেড ওয়ার্কার আছে কয়েক লাখ। তো সেই প্রেক্ষিতে তারপরেও এখনো যাওয়ার আলোচনা চলছে, অনেকে যেতে চায়, কারণ আপনি জানেন মালয়েশিয়ার স্যালারি মিডল ইস্টের চেয়ে ভালো, বা হচ্ছে ওয়েদারটা অনেকটা আমাদের মতো, এই জন্য আমাদের কর্মীরা পছন্দ করে। এখন যদি জানি না এখন কি হয়, আলোচনা তো হবে হয়তো। ওকে, মামলার এই যে বাদী যে বললেন বা লয়ার, আসলে এই যে সিআইডি যে রিপোর্টটা দিল যে কারো ইনভলভমেন্ট পায়নি এই কেলেঙ্কারিতে, তো এখন তারা কি করবে পরবর্তী কোনো? আচ্ছা, হ্যাঁ, উনি এটা মেনে নেন নাই, মানে উনি নারাজি দিয়েছেন একটা, এবং সেই নারাজিটা উনি কোর্টে অলরেডি অ্যাপ্লাই করেছে নারাজি দেওয়ার জন্য। এটা আগামী 4 সেপ্টেম্বর উনি সিএমএম আদালতে এটা উত্থাপিত হবে। আবার এর আগে এটা আবার পৃথকভাবে এটা মানব পাচার যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল সেখানেও আছে, উনি সেখানেও একইভাবে এটা ফাইল করবেন। তো 2 জায়গাতেই এটা আবার হয়, সেখানে কোর্টে উনি ওনার পাল্টা যুক্তি বা ওনার লয়াররা দেখবে, হয়তো সেখান থেকে। কিন্তু এটা গভর্নমেন্ট যদি এটাতে কোনো প্রভাব, যেটা আমরা শুনতে পাচ্ছি যে হয়তো কেউ ইনডাইরেক্টলি এটা প্রভাব বিস্তার করেছে কিনা, আসলে আমরা জানি না এটা ফিউচার কি। রাইট, ওকে, কামরান সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ। আর দর্শক, আমরা আলোচনা করলাম মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে যে কেলেঙ্কারিটা ঘটেছিল এবং সেটা সিআইডি কি রিপোর্ট দিয়েছে, সো সেখানে তারা কি বলেছে, এবং মালয়েশিয়ান সরকারেরও আমরা জানলাম যে আসলে এখানে সরকারও এক ধরনের এখানে তারা ইনভলভ হয়েছিল মালয়েশিয়ান সরকার, এবং তারা চায় যে বাংলাদেশ আসলে এই তদন্তটা না আসুক, এবং সেটার কারণ আমরা রিপোর্টার থেকে জানতে পারলাম যে আসলে সো দেন আসলে ইন্টারন্যাশনালি যে মানব পাচার, তো সেগুলোর বিভিন্ন ধরনের বিষয়ে মালয়েশিয়া একটা ঝুঁকির মধ্যে পড়বে এই ধরনের বিষয়ও। সো যে কারণে আসলে সিআইডি এই ধরনের রিপোর্ট দিয়েছে বলে আমরা যেটা জানতে পেরেছি, বাট বাদী হয়তো মানেনি, সেটা নিয়ে সে ফার্দার এটা কি করবে আমরা দর্শক আবার সামনে কি ঘটে আপনাদের সামনে নিয়ে আসবো আমরা। সো আজকে এই পর্যন্ত,
আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।